আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমরা কি করতেছিলাম, গুচ্ছে আসা 24-25 সেশনের সি ইউনিটে আসা অ্যাকাউন্টিং অংশটুকু কি বিশ্লেষণের মাধ্যমে সমাধান করতেছিলাম, অ্যানালাইসিস করতেছিলাম। আমরা বলেছিলাম কি তোমাদের 3টা ক্লাস দিব। আমাদের প্রথম 2টা ক্লাস হয়ে গেছে, 10টা 20টা এমসিকিউ সলভ করছি। আজকে আমরা আরো 15টা এমসিকিউ সলভ করব। এখানে তোমাদের মনে হতে পারে 3টা ক্লাস করানোর মাধ্যমে মাত্র 35টা এমসিকিউ শেষ করা হলো, এটা তো এক ক্লাসে শেষ করা যেত। আসলে আমরা বিশ্লেষণ ভাবে আলোচনা করেছি, অর্থাৎ আমাদের কিন্তু 35টা টপিকই মোটামুটি পড়া হয়ে গেছে। এইভাবে তোমরা যদি বিগত সালের 2-3 বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন অ্যানালাইসিস করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন 50%-এর বেশি কমপ্লিট হয়ে যাবে। প্রশ্ন অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন চলে আসে। তো আজকে আমরা বাকি 15টা এমসিকিউ সলভ করব। খাতা কলম নিয়ে তোমরা বসে দাও, আজকেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। তো কথা না বাড়িয়ে চলো আমরা অ্যানালাইসিস করা শুরু করে দিই। তো দেখো 21 নাম্বার, আমরা 20 নাম্বার পর্যন্ত করেছিলাম। 21 নাম্বারে বলা আছে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নীতিমালা প্রণয়ন করে কে, মানে কোন সংগঠন। এটা তোমাদের ভোকাবুলারি পার্ট থেকে আসছে। একদম হিসাব বিজ্ঞানে কিছু থাকে যেগুলো কি আমাদের মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। দেখো এখানে ভি নাম্বারে কি আছে, আইএএসবি। এটার মানে হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তারা কি করে থাকে, আন্তর্জাতিক হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়ন করে থাকে। আমি লিখে দেই, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এটা আমাদের কি ফুল ফর্ম, তোমরা লিখে নাও, এটা কি মুখস্থ করে ফেলবা একদম। এটা ছিল আমাদের 1 নম্বরের উত্তর। 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বরে বলছে যে লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কোনটি, নিচের কোনটি। আমরা জানি কি হিসাব বিজ্ঞানের প্রক্রিয়ার 3টা ধাপ আছে। একটা হলো লেনদেন শনাক্তকরণ, আর দ্বিতীয়টা হলো লেনদেন লিপিবদ্ধকরণ, এবং তৃতীয়টা হলো তোমাদের তথ্য সরবরাহ। এখন আমাদের এই যে লিপিবদ্ধকরণ আছে না, লিপিবদ্ধকরণ, এটাকে আবার কি 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। একটা হলো তোমাদের লেনদেন বিশ্লেষণ, আরেকটা কি, এটা হলো জাবেদায় অন্তর্ভুক্তকরণ, 3 নাম্বার হলো খতিয়ানে অন্তর্ভুক্তকরণ। আমরা কি বলছি, হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা কি, প্রথমে তোমাদের কি লেনদেন শনাক্ত করবে, তারপর আমাদের লিপিবদ্ধকরণ করবে, 3 নাম্বারে কি তথ্য সরবরাহ করবে। এই যে আমরা যে লিপিবদ্ধ করব, এই লিপিবদ্ধকরণ করা হয় আবার কিভাবে, 3 ভাবে। একটা হলো তোমাদের লেনদেন বিশ্লেষণ, আরেকটা জাবেদায় অন্তর্ভুক্তকরণ, আরেকটা হলো খতিয়ানে অন্তর্ভুক্তকরণ। তো এখানে দেখো কি বলছে, যে লিপিবদ্ধকরণের প্রথম ধাপ হলো ওই যে আমরা মাঝখানে পাইলাম না, শনাক্তকরণ, তারপর লিপিবদ্ধকরণ, এবং লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কোনটা, এই যে লেনদেন বিশ্লেষণ। এখানে কোন জায়গায় লেনদেন বিশ্লেষণ আছে? অবশ্যই আছে, এই যে ডি নাম্বারে। আমরা কি সঠিক উত্তর পেয়ে গেছি? হ্যাঁ, পেয়ে গেছি। তারপরে 23 নাম্বারে দেখো 2024 সালে সাদমান কোম্পানির সম্পদ কমেছে কত, 50,000 টাকা, এবং দায় কমেছে কত, 90,000 টাকা। অতএব মালিকানা সত্ত্ব কত হবে। আমরা কি জানি, এই টাইপের ম্যাথ করার জন্য তোমরা কি হিসাব সমীকরণটা লিখে ফেলবা। আমাদের হিসাব সমীকরণ কি, এ সমান সমান এল যোগ ও ই। এর মানে কি, সম্পত্তি সমান সমান আমাদের কি হবে, দায় যোগ মালিকানা সত্ত্ব। এখানে দেখো আমরা যা যা দেওয়া আছে তাই বসিয়ে দিব। 24 সালে সাদমান কোম্পানির সম্পদ কমেছে কত, এই যে সম্পদ 50,000 কমেছে। এই যে এর মানে কি সম্পদ না, এখানে সম্পদ কমেছে কত, 50,000 টাকা। এই যে আমরা কমায়া দিলাম, ব্র্যাকেট মানে বিয়োগ, এবং দায় কমেছে কত, 90,000 টাকা। দায়ও কমছে, এই যে দায়ের ঘর, এল মানে কি দায়ও কমছে কত, 90,000 টাকা। এখন কথা হলো এই সম্পদ পাশের টাকা আর এই দুইটার টাকা সমান হতে হবে। এখন এই জায়গায় -50,000 টাকা, কিন্তু এই দায় পাশে বা এই পাশে টোটাল আমাদের -90,000 টাকা, তাহলে তো মিললো না। আমাদের এই যে -50,000 টাকা মিলাইতে হবে।
এখন মাইনাস যদি 50,000 টাকা মিলায় তাহলে আমাদের কি করতে হবে, এই যে এই মাইনাসের টাকা থেকে আরো 40,000 টাকা কি বাদ দিতে হবে। তো মাইনাসের টাকা থেকে 40,000 টাকা কখন বাদ হবে, এটা তো 90,000 টাকা আমাদের মাইনাস অবস্থায় আছে। এই পাশে যদি আমরা মালিকানা সত্ত্ব আমরা কি করে দেই, আমরা 40,000 টাকা যোগ করে দেই, তাহলে দেখো কি হয়, এই 90,000 থেকে 40,000 টাকা বিয়োগ হলে কত হয়, 50,000। এখন কি মিলে গেছে, এখন মিলে গেছে, এ সমান সমান এল যোগ উই। এখানে প্লাস 40,000 দিলাম, কারণ হলো এখানে তো মাইনাস 90,000 হয়ে গেছে। এখন 90,000 এটা মাইনাস অবস্থায় আছে। এখন এইটা আমার এই জায়গায় থেকে কি আমার আরো প্লাস করব, এই 40,000 যদি আমরা যোগ করি তাহলে মাইনাস 50,000 হবে। অর্থাৎ আমার দায় ছিল কত, আমার দায় ছিল 90,000 টাকা, সেখান থেকে আমরা মালিকানা সত্ত্বে 40,000 টাকা আছে, তাহলে টোটাল আমাদের দায় এবং উই এখন বর্তমানে কত ধরতে পারি, 50,000। তো এইভাবে তোমরা হিসাব সমীকরণের মাধ্যমে মিলিয়ে ফেলবা। তো সঠিক উত্তর আমাদের কি হবে, আমাদের 40,000 টাকা বাড়বে, এই যে এ নাম্বার সঠিক উত্তর। তারপরে 24 নম্বরে কি আছে দেখো, কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি থাকে, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হলো ব্যয় নিয়ন্ত্রণ। একদম মুখস্থ করে ফেলবা, উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য কি, ব্যয় নিয়ন্ত্রণ, মুখস্থ টপিক। আমাদের 25 নম্বরে কি আছে, যন্ত্রপাতি ক্রয় নগদ প্রবাহ বিবরণীর নিম্নের কোন অংশে প্রদর্শিত হবে। দেখো এই টপিক তোমাদের একটু জটিল রাখতে পারে, তোমরা অনেকে হয়তো পরিচিত না। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তিনটা জিনিস, একটা হলো পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই তিনটা তোমরা মনে রাখবা, এই তিনটা থেকে মূলত এমসিকিউ চলে আসে। যদি কখনো যন্ত্রপাতি টাইপ বা স্থায়ী সম্পদ থাকে, স্থায়ী সম্পদ সরাসরি লেখা থাকে, তাহলে সেটা কি হবে, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই যে স্থায়ী সম্পদ ক্রয়, জমি জমা ক্রয়, সেটা কি আমরা বিনিয়োগ করি, এর জন্য বিনিয়োগে যাবে। আবার যদি আয় ব্যয় নামক কোনো হিসাব থাকে উপরে, আয় ব্যয় তো চিনয়, তাহলে সেটা কি হবে, সেটা হবে পরিচালন কার্যক্রম হতে, আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ দিব। অন্যদিকে অর্থায়ন কার্যক্রম কোন সময় হবে, যখন শেয়ার বিষয়ক কোনো কিছু থাকবে। অর্থায়ন কার্যক্রম কখন হবে, যখন শেয়ার সংক্রান্ত কোনো কিছু থাকবে, তখন আমাদের কি সেটা কিন্তু অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ সেটা দিতে হবে। আশা করি তোমরা বুঝে গেছো। এখানে তাহলে যন্ত্রপাতি ক্রয় এটা কি স্থায়ী সম্পদ, এটা কোন অংশে যাবে, এটা এই যে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, এই সি সঠিক উত্তর হবে। 26 নম্বরে কি আছে দেখো, নিচের কোনটি সঠিক, আমরা পড়ি, লাভ মূলধন কমায় ভুল। লাভ হলে মূলধন আমাদের বাড়বে, আমাদের আয় বাড়লো, আয় মূলধনকে বাড়িয়ে দেয়। পরে বি নাম্বারে কি আছে, লাভ পুঁজি বৃদ্ধি করে। এই যে লাভ আছে না, লাভ তো আমাদের পুঁজি বৃদ্ধি করে, পুঁজি দ্বারা এখানে মূলধনকে বোঝানো হয়েছে, বুঝছো। আমাদের লাভ যদি হয় তাহলে আয় বাড়তেছে, আয় বাড়লে আমাদের কি মূলধন বাড়বে, এটা সঠিক উত্তর। এখন সি আর ডি কিভাবে হবে না, দেখো, লাভ মূলধনের পরিবর্তন করে না, ভুল। লাভ মূলধনের পরিবর্তন করে, লাভ বৃদ্ধি পাইলে কি মূলধন বৃদ্ধি পায়। তারপরে পুঁজি শুধু লাভ থেকে আসে, পুঁজি শুধু লাভ থেকে আসে না, অন্যান্য বিভিন্ন বিষয় থেকেও আসে। পুঁজি মানে মূলধন, মূলধনের সূত্র কি, মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তো এটা আমাদের ভুল। নিচের কোনটি সঠিক, তাহলে বি নাম্বারটা। 27 নম্বরে আর কি আছে দেখো, কোন হিসাব সমীকরণটি সঠিক নয়। হিসাব সমীকরণ থেকে চলে আসছে, দেখছো কত ইজি। এ সমান সমান এল যোগ উই, এই যে 9 কিন্তু আমরা খেয়াল করি না, এটা খেয়াল করতে হবে। এ সমান সমান এল যোগ উই, এটা সঠিক, ডাইরেক্ট সঠিক সমীকরণ দেয়া দিছে। এখন এ মাইনাস এল সমান সমান উই, এটা কি সঠিক, অবশ্যই সঠিক। আমরা এই যে উই এটা প্লাস অবস্থায় আছে, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। আবার যদি এই যে দায় আছে না, এই দায়টা যদি এই পাশে নিয়ে আসি, এই দায়ও প্লাস অবস্থায় আছে, এই পাশে আসলে কি মাইনাস হবে। এই যে আমরা দায়টাই কি এই পাশে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেছে, তাহলে এটাও সঠিক। সি নাম্বার কি, এ সমান সমান উই, এটাও সঠিক। কিন্তু এইখানে লক্ষ্য করো, উই আমাদের কি এই পাশে প্লাস অবস্থায় ছিল, কিন্তু আমরা যখন এই পাশ থেকে এই পাশে আনবো তখন মাইনাস হয়ে যাবে না, কিন্তু এখানে তো প্লাস, তাহলে এটা কি ভুল। আর সঠিক নয় মানে কি, এই ডি নাম্বার উত্তর। 28 নম্বরে দেখো, একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের 6:1 অনুপাতে নতুন শেয়ার বিতরণ করলো।
বন্টনকৃত শেয়ারকে কি বলা হয়, কোন ধরনের শেয়ার বলা হবে? তোমরা মনে রাখবা, বিনামূল্যে শেয়ার ইস্যু করলে সেটা কি হয়, বোনাস শেয়ার হয়ে যাবে। এই যে বোনাস শেয়ার, এটাই শুধু তোমরা মনে রাখবা, বোনাস শেয়ার। সঠিক উত্তর বোনাস শেয়ার। দেখো 29 নম্বরে কি আছে, যে এনএসএফ চেক মানে হলো, এর মানে হচ্ছে হিসাবদারির হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা। ইংরেজি মাধ্যমে বোঝা যায় নো সাফিসিয়েন্ট ফান্ড, মানে কি ফান্ড আমার নাই, মানে হিসাবদারির হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা, এর জন্য এটাই সঠিক উত্তর হবে, বাকিগুলা হবে না। 30 নম্বরে কি আছে দেখো, প্রতি মাসের 1 তারিখে অর্থাৎ শুরুতে 2000 টাকা করে সারা বছর নগদ উত্তোলন করলে এবং উত্তোলনের উপর কি 5% হারে সুদ ধার্য করা হলে বাৎসরিক সুদের পরিমাণ কত হবে? আমরা কি জানি, এখানে দেখো উত্তোলনের উপর সুদ কত ধরতে হবে, 5%। মাসের শুরুতে উত্তোলন করে কত, 2000 টাকা। তাহলে তোমার এক মাসে যদি 2000 করে, তাহলে 12 মাসে কত করে, 24,000 টাকা উত্তোলন করে। প্রত্যেক মাসে 2000 করে, আমাদের 12 মাসে কত, 24,000 হয়। 5% সুদ ধরে ফেলি, এই যে 5%, 24% উপরে প্রথমে 5% ধরি আমি। যদি 5% ধরি তাহলে কি হয়, 2400 টাকা হয় 10%। এটা তার অর্ধেক কত, 1200 টাকা। এই যে 1200 টাকা, 1200 টাকা কি হলো, আমাদের 1 বছরের সুদ বের হয়ে গেল। কিন্তু আমাদের 1 বছরের সুদ তো হবে না, কেন? আমরা জানি কি, প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে কয় মাসে সুদ ধরতে হয় আমাদের, সেটা 6.5 অর্থাৎ 6.5 মাসে সুদ ধরতে হয়। এবং প্রতি মাসের যদি মাঝামাঝিতে আমরা উত্তোলন করি 6 মাসে, আর প্রতি মাসের শেষে যদি উত্তোলন করি তাহলে সেটা হয়ে যাবে আমাদের কত, 5 মাসে। এখন আমরা কি প্রতি মাসের শুরুতে 1 তারিখ কি শুরুতে না, এর জন্য আমাদের কি 6.5 মাসের টাকা এখানে কি ধরতে হবে। এখানে তো আমার 12 মাসে 1200 টাকা আছে, তো প্রত্যেক মাসে টাকার পরিমাণ কত, যদি আমরা 12 দিয়ে ভাগ দেই তাহলে 100 টাকা করে। তাহলে 6 মাসের টাকা কত, 600 টাকা প্লাস আরো 1 মাসের অর্ধেক, তাহলে 50 টাকা। তাহলে কত হয়, 650 টাকা। তাহলে উত্তর হবে 650 টাকা। তারপরে 31 নম্বরে কি আছে দেখো, এফএএসবি এর পূর্ণরূপ কি? একবারে মুখস্থ পাঠ থেকে চলে আসে। এটার পূর্ণরূপ তোমাদের হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। এটা তোমাদের সঠিক উত্তর, মুখস্থ করে ফেলবা একদম। তোমাদের কিন্তু কনফিউজিং লাগতে পারে, একই রকম যে ফান্ডামেন্টাল দিয়ে দিতে পারে, ফাইনাল দিতে পারে, এগুলো দিয়ে দিতে পারে। তো তোমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড মুখস্থ করে ফেলবা। 32 নম্বরে কি আছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের ম্যাথ তোমাদের প্রায় চলে আসে। ক এবং খ 2 জন অংশীদার, তারা কত, 4:3 অনুপাতে মুনাফা বন্টন করে। এই যে গ নামক আরেকজনকে কি, এই যে 5-এর 2 অংশ বন্টনের চুক্তিতে যদি ব্যবসায় আনে, তাহলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কি হবে? এই অঙ্কগুলো কি তোমাদের আমি আগেও করেছিলাম। এই অঙ্কগুলো করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে এই যে নতুন যে আমাদের গকে আনছে কত অনুপাতে, সেটার দিকে খেয়াল করতে হবে। কত সেটা হলো 5-এর 2 অংশ। এখন আমাদের কি করতে হবে, এই 5 থেকে 2 বিয়োগ করতে হবে। বড়টা থেকে আমরা কি নিচেরটা থেকে উপরেরটা বাদ দিব, বড়টা থেকে ছোটটা। তাহলে আমাদের কত আসবে দেখো, 5 থেকে 2 গেলে 3 থাকে। এখন আমাদের কাজ হলো পুরাতন যে অনুপাত সেটা লক্ষ্য করা। সেটা কি, প্রথম ক নাম্বারে আছে 4, খ নাম্বারে আছে 3। এখন এই যে এটা আছে না, এটা দিয়া এটাকে একবার গুণ করতে হবে এবং এটাকে একবার গুণ করতে হবে। এটাকে গুণ করলে আমরা ক পাবো, ক সমান সমান কত হবে, 4 3 দ্বারা গুণ করলে 3 4 12, এবং 3 কে 3 দ্বারা গুণ করলে খ কত হবে, 9 চলে আসবে। এই দুইটা করলে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে, এই যে 12 9। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে শেষেরটা কিভাবে বের করব। শেষেরটা বের করার জন্য তোমাদের কি করতে হবে, পুরাতন যে দুইটা আছে না, এই দুইটা যোগ করে দিতে হবে। 4 আর 3 যোগ করলে কত হয়, 7। 7 যোগ করার পর এই যে নতুনের যে উপরে যে 2 আছে না, এই 2 দিয়ে গুণ করতে হবে। 7 দুগুণে কত, 14। যদি বুঝে না থাকো আবার ভিডিওটা দেখবা, তাহলে অবশ্যই বুঝে যাবা। 33 নাম্বার কি আছে দেখো,
নিচের কোনটি হিসাব তত্ত্বের গুণগত বৈশিষ্ট্য নয়? আমাদের গুণগত বৈশিষ্ট্য কি? প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা, পূর্বানুমান। তাহলে দেখো প্রাসঙ্গিকতা এটা কি একটা গুণগত, বিশ্বাসযোগ্যতা গুণের বিষয়, পূর্বের যে অনুমান সেটা কি গুণগত বিষয়, কিন্তু ঐতিহাসিক মূল্য এটা কিন্তু গুণগত বৈশিষ্ট্য না। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হবে, এখানে কি 9 চাইছে। তারপরে 34 নাম্বার দেখো কি, ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে এবং বিক্রয়ের পরিমাণ 20,000 টাকা হলে লাভের পরিমাণ কত? আমরা পড়িয়েছিলাম ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি হয় এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম হয়। আমরা কি শিখেছিলাম? একটা চার্ট শিখেছিলাম, 50%, 100%, তারপর 50, তারপর 33.33%, তারপর কি 25%, 20%, এভাবে তোমাদের সিরিয়াল অনুযায়ী আসে। তো ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 25% হয়, এটা দেখো আমরা বের করতে পারবো না, দেয়া আছে কত আমাদের বিক্রয়, তাহলে ক্রয় মূল্যের উপর 25% মুনাফা হলে বিক্রয় মূল্যের উপর কত হবে? কমটা হবে। তো 25-এর সর্বনিম্ন কম কোনটা? সেটা হলো 20। তাহলে বিক্রয়ের উপর মুনাফার হার কত পার্সেন্ট হবে? 20%। এখানে যদি আমরা 10% করি তাহলে 2,000 টাকা পাই। 2,000 টাকা দ্বিগুণ 20%, 4,000 টাকা। এটাই সঠিক উত্তর। 35 নম্বরে কি আছে দেখো, কোন আর্থিক বিবরণী একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থা দেখায়? আর্থিক অবস্থা দেখায় নিচের কোনগুলো? এখানে বিভিন্ন কি আরো 3টা ছিল, তোমাদের কি জায়গার সফলতার জন্য শুধু উত্তর লিখে দিচ্ছি। এটা হবে তোমাদের স্থিতিপত্র অর্থাৎ ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে তোমাদের কি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থা যেটা হয় সেটা দেখানো হয়। এই ছিল তোমাদের 24-25 সেশনের সি ইউনিটে গুচ্ছে আসা অ্যাকাউন্টিং অংশ বিশ্লেষণ। আমরা বিস্তারিতভাবে 3টা ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করে তোমাদের দিলাম। তোমাদের এর পরবর্তীতে কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, সে অনুযায়ী কিন্তু আমরা সলভ দিব। আরেকটি তথ্য সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশনের পাশাপাশি কিন্তু অবশ্যই মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। তোমাদের কথা চিন্তা করে কি আমরা মডেল টেস্ট, অল ইন ওয়ান মডেল টেস্ট নিয়ে আসছি, বি ইউনিট এবং সি ইউনিট। তোমরা বিস্তারিত জানতে আমাদের পেজে কি মেসেজ দিতে পারো। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।